এক নম্বর কথা হচ্ছে আমি ক্লাস মিস দেবো না। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আমি এই কয়দিন প্র্যাকটিস করব, সর্বোচ্চ প্র্যাকটিস করব। এই কাজগুলো করবেন, হ্যাঁ। দেখেন আপনার পর আপনার থেকে যাবে। আহ, আমরা কিন্তু নিব না, আপনি যতটুকু প্র্যাকটিস করবেন এটা আপনার উপকার হবে। এজন্য আপনি, গতকালকেও বলছি, আপনি পারেন না পারেন আপনি শেষ পর্যন্ত থাকবেন। হ্যাঁ, আপনি, আল্লাহ দেখবে আপনার মন। যদি আপনি ব্রেন কম থাকার কারণে, আমি তো বিশেষ করি যাদের ব্রেন মিডিয়াম থেকে উপরে যাদের আছে তারা সবাই পারবে। কিন্তু সবার ব্রেন তো এক না। যদি একদম এরকম হয় যে আসলে মেধা বিভিন্ন কারণে লস হয়ে গেছে, এখন তার বিষয়টা তো এক্সেপশনাল। তবে তাদের জন্য যে অপশনগুলো আছে, কারণ আমি একটা আলোচনা দেখবেন প্রত্যেকদিন করব, ঠিক আছে। অর্থাৎ যে নিয়মটা শিখাবো ওই নিয়মটা আমি কি করি, যে প্রতিদিন আলোচনা করি। তাহলে আপনি হয়তো বুঝতে পারেন যে আমি আজকে বুঝি নাই, পরের দিনও মনে হয় বুঝবো না। এরকম না, বিষয়টা হচ্ছে আমি আজকে পারেন নাই, আমি এই আলোচনাটা যখন আবার আগামীকালকে করব তখন আপনার হয়তো হয়ে যাবে। আবার যদি আহ দেখা যাচ্ছে যে আহ দ্বিতীয় দিন পারেন না, তৃতীয় দিন পারবেন, অর্থাৎ আপনি পারবেন ইনশাল্লাহ। এর পরেও যদি আপনি না পারেন, দরকার আমি পরবর্তী ব্যাচে যুক্ত করে দিলাম, কিন্তু আপনি যদি ক্লাস না করেন তাহলে আপনি কিন্তু আপনাকে পরবর্তী ব্যাচে যুক্ত করব না। এজন্য ক্লাস মিস দিবেন না, যদি নাও পারেন তারপরেও ক্লাস মিস দিবেন না। আর বাসায় আপনার সর্বোচ্চ প্র্যাকটিস করবেন। দেখেন যে কম পারেন তার একটু প্র্যাকটিস বেশি করতে হবে, এটাই স্বাভাবিক। এজন্য বাসায় একটু প্র্যাকটিস বেশি করবেন। ঠিক আছে। তো আমরা আজকের আলোচনার ভিতরে স্ক্রিন আজকে আমার সাথে কে থাকবেন একটু হ্যান্ড রেজ করেন, দুইজন বা তিনজন। আচ্ছা, আব্দুর রশিদ পেয়েছি এবং আতিক হাসান পেয়েছি। এমনিতে সবাই প্রতিদিন আহ, আলাদা আলাদা, অর্থাৎ এই যে নতুন নতুন থাকার চেষ্টা করবেন। সবাই যদি একজনই হয়, একজনে যদি প্রতিদিন যুক্ত হয় তাহলে বিষয়টা ই হয় না। ঠিক আছে। ভাই আচ্ছা নতুন নতুন নেন। হ্যাঁ, আলী ভাই তো গতকালকে ছিলেন। অন্য কেউ আছেন কিনা দেখি তো, আর কেউ আছেন? জি ছিল। আব্দুর রশিদ ভাই, আমি আছি। একটু হ্যান্ড রেজ করেন, হ্যান্ড রেজ করেন, আমার খুঁজে পেতে একটু সমস্যা, দেরি হয়। যারা এই করেন দেখেন হ্যান্ড রেজ করেন। আমি ওই হ্যান্ডেল করতে পারি না। আচ্ছা, হামিম হামিম হোসাইন না? আচ্ছা ঠিক আছে, আমি জি জি। পার্মানেন্টলি মিউট করে দিচ্ছি, আপনারা একটু হ্যান্ড রাইজ করেন। যারা যুক্ত হতে চান হ্যান্ড রাইজ করেন, আমি যুক্ত করে নেব। আচ্ছা, এখন আমি পারমিশন দিচ্ছি। আব্দুর রশিদ, আপনি আনমিউট করেন। হামিম হোসাইন আনমিউট করেন। আলী ভাইকেও নিলাম, আপনিও আনমিউট করেন। ঠিক আছে। তবে যারা যেদিন যুক্ত হবেন পরের দিন নতুন জন, নতুন যারা আছে তাদেরকে সুযোগ দিবেন। ঠিক আছে, এই তিনজনকে আমি সুযোগ দিয়েছি। আপনার তিনজন আনমিউট থাকবেন, তবে আপনাদের ওখানে যদি নয়েজ হয় কখনো বা কোনো ই হয়, কথাবার্তার আওয়াজ আসে, তাহলে মিউট করে রাখবেন। আচ্ছা, এখানে দেখেন আপনার ই করবেন, হ্যান্ড রাইজ করলে তখন আমার খুঁজে পেতে সহজ হয়। না, আচ্ছা স্ক্রিন শেয়ার দিয়েছি আমাকে, স্ক্রিন শেয়ার দিয়ে নেই মনে হয় না। না। জি না হুজুর। আচ্ছা, এখন স্ক্রিন দেখা যাচ্ছে। জি জি। আচ্ছা, তো শুরুতে জি দেখা আমরা যাচ্ছে। একটু গতকালকের যেটা আলোচনা করছিলাম সেটা একটু করে নেই। প্রথম আছে মাখরাজ, আমরা গতকালকে মাখরাজ শিখেছিলাম। তো মাখরাজ কি? মাখরাজ হচ্ছে হরফের উচ্চারণ, কোনটা কোথা থেকে উচ্চারণ হবে, এই জিনিসটা জানাই হচ্ছে মাখরাজ। তো ম্যাক্সিমাম হরফ বাংলার সাথে মিল আছে। তো সাথে মিল থাকার কারণে সেগুলো আমাদের হয়ে গেছে। আর যেগুলো বাংলার সাথে মিল নাই সেগুলোকে আমরা আলাদা করে পড়বো ইনশাল্লাহ। তো এখানে প্রথম আছে জিব্বা কামড়ে ধরে, এই তিনটা। ইনশাআল্লাহ। এই তিনটার নাম কি? সা, জাল, জ। জিব্বা কামড়ে ধরে সা, জাল, জ। এখান থেকে আমাদেরকে জ- আরবি দেখে চিনতে জ- হবে এইটা। এই যে এটা যখন আসবে তার সা, এটা আসছে জাল, আ- আর এটা জ, আ- জিব্বা কামড়ে ধরে। দাল এটা মনে রাখবেন, ঠিক আছে। দাল হ্যাঁ, কাফ সা, জাল, দাল জ। এরপরে যেটা সেটা হচ্ছে দ কি, বৃদ্ধাঙ্গুলি জ। দ্বারা, বৃদ্ধাঙ্গুলি দ্বারা গলার মাঝখানে চাপ দিয়ে আইন, আইন। আইন এরপর পুরুষ হাঁসের ডাকের মতো হাঁস, গয় আইন না, গয় না, আইন, আইন। এই যে আইন আছে না, এটাকে গলার ভিতরে চেপে নেবেন, গলার মধ্যে। আইন এরপরটা হচ্ছে পুরুষ হাঁসের ডাকের মতো। আইন আচ্ছা, তারপরে মুখ হা করে, নিঃশ্বাস বন্ধ করে, আহ জিহ্বার গোড়াটা যখন অপর প্রান্তে লেগে থাকবে তখন সেটাকে একটা ঝটকা টান দিয়ে ছুটাতে হবে এবং সজোরে ধাক্কা দিয়ে বলতে হবে
কফ, কফ, কফ। 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 হুম, কফ। 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 আপনাদের হয়েছে মোটামুটি, কফ। তবে আরেকটু চেষ্টা করবেন বাসায়, আর আমাকে হোয়াটসঅ্যাপে শোনাবেন। ঠিক আছে, তারপরে আওয়াজ কিছু সময় মুখের ভিতর ধরে রেখে সদ, সদ। এরপরে বুড়া মানুষ, সদ। দাঁত নাই, সদ। গালের সাথে টাচ করে কথা বলে। আপনারা এখানে এই দুইটা হরফ উচ্চারণ করবেন গালের সাথে একটু টাচ করে। যেমন ত, 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 গাল থেকে ত, ত। ত, ত। ত। বদ, ত। বদ, ত। বদ। ত। 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 ট ট আচ্ছা, ত। দদ। দদ। তো অনেকে শুনাইছেন, যারা শুনাইছেন, যাদের হয়েছে, পড়া হয় নাই, তাদেরকে আমি আবার বলে দিয়েছি সাথে সাথে যে এটা হয় নাই, আপনি এভাবে পড়েন। আমি বলে দিয়েছি, আপনারা সামনে দিকেও যে পড়া শোনাবেন, যেগুলো না হবে আমি আপনাকে পার্সোনাল বলে দেবো, সেগুলো সংশোধন করে নেবেন। আর যদি লাভ রিয়েক্ট দেই, ঠিক আছে, আমি যদি কোনো মন্তব্য না করি, যদি লাভ রিয়েক্ট দেই, তাহলে মনে করবেন যে আপনার পড়া সুন্দর হয়েছে। আর যদি লাইকের যে একটা সিম্বল আছে, আইকন, ওইটা যদি দেই, তাহলে মনে করবেন কিছুটা হয়েছে, যেটা সংশোধনযোগ্য, সমস্যা বেশি একটা নাই। কিন্তু বেশি সমস্যা হলে তখন তো আমি সেটা ভয়েস দিয়ে বলে দেবো যে এই সমস্যাটা এখানে হয়েছে, আপনি এটা সংশোধন করে নেন। আচ্ছা, এখন আমরা বংশ অনুসারে নাম গতকালকে মুখস্থ করার জন্য বলছিলাম, বংশ অনুসারে নাম মুখস্থ করতে বলছিলাম। আপনারা যারা করেছেন তারা তো করেছেন, না করলে কিন্তু পিছনে পড়ে যাবেন, একটা ধাপ কিন্তু পিছনে পড়ে গেলেন। এখন আমরা এই বংশ অনুসারে যে নামগুলো আমরা গতকালকে শিখছিলাম, সেগুলোর উপরে আজকে তার চেহারাগুলো দেখব। এখন এই হরফ হচ্ছে, আজকে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে হরফ পরিচিতি। এই হরফ হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ হরফ। ক্লাস, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে হরফ চেনা। এখন যদি আপনি হরফ চিনে ফেলেন, ধরেন আপনি কোনো ভাবে আপনি হরফ চিনে ফেললেন, পরে হোক বা আগে, হরফ যে কোনো উপায়ে ধরেন আপনি হরফ চিনলেন, তখন আপনার ধরেন যে কোরআন শরীফের অর্ধেক শিখে ফেললেন। দেখেন, আপনি যদি হরফ চিনে ফেলেন, তাহলে কিন্তু আপনার অর্ধেক শেখা শেষ। গুরুত্বটা দেখেছেন যে কত গুরুত্ব? আপনি যদি হরফ চিনে ফেলেন, তাহলে কিন্তু অর্ধেক কোরআন আপনি শিখে ফেলেছেন। ঠিক আছে, এখন আমরা ইনশাল্লাহ এই হরফগুলোকে খুব সহজে চিনব। সহজে কিভাবে চিনব? আমরা সাধারণত মানুষের চেহারা এবং নাম এগুলো মনে রাখতে সহজ, অন্যান্য বিষয়গুলো মনে রাখা রাখা একটু কঠিন, কিন্তু মানুষ চেনা কিন্তু একটু সহজ। আপনারা যারা আমার সাথে আছেন বলেন তো, যে মানুষ চেনাটা জি। সহজ না? জি, মানুষ চেনা জি সহজ। হুজুর। মানুষ চেনা সহজ, এর জন্য আমি সাজিয়েছি মানুষের মতো করে। আপনারা এগুলোকে মানুষের মতো মনে করবেন যে আপনি মানুষ চিনতেছেন। আচ্ছা, আপনারা যারা আছেন, আপনারা 1 ঘন্টায় কতজন মানুষ চিনতে পারেন বলেন তো? অপরিচিত মানুষ, ধরেন আপনার সামনে যদি অপরিচিত কিছু লোক দাঁড় করাই দেই, তাহলে আপনি 1 ঘন্টা যদি সময় দেই, যে আপনি 1 ঘন্টা করবেন, যে মানুষগুলোর চেহারা দেখবেন এবং নাম আমাদেরকে চেহারা অনুসারে নাম বলবেন। যেমন ধরেন এখানে এই যে আমি একে দেখতে পাচ্ছি, আব্দুর রশিদ ভাইকে, আমি তার চেহারাও দেখতেছি আবার নামও দেখতেছি, নাম করলাম। এখন এইভাবে করে আপনারা কতজন মানুষকে আপনি 1 ঘন্টায় চিনতে পারবেন একটু বলেন তো দেখি, আইডিয়া দেন তো, কতজন চিনতে পারবেন? 10-15 জন। 10-15 জন এক দশ ঘন্টায় থেকে মাত্র? পনেরো জন 10 থেকে 15 জন এই 1 ঘন্টায়? জি। হুজুর, আরো মেমোরি মেমোরি লস। কতজন করতে পারবেন বলেন? বাই মেমোরি লস 10-15 জন, বেশি না। আচ্ছা, যাক, আব্দুর রশিদ ভাই কতজন মনে রাখতে পারবেন? হ্যাঁ, হুজুর 50 থেকে 60 জন তো হবেই। 50-60 জন 50 আপনি থেকে মনে 60 জন। রাখবেন? আচ্ছা, তো এখন ধরেন আপনি কেউ বলো যে দশ জি পনেরো জন, হ্যাঁ, হুজুর। আসলে এইটা হয়তো বলেছে, আশা করি 1 ঘন্টা যদি আপনি দেখেন না, তাহলে 20-30 জন মনে রাখা কোনো ব্যাপার না, যে কোনো মেমোরি যদি লস হয়, তারপরেও দেখা যায় যে 10-15 15-20 জন 30 জন মনে রাখা যায়। কিন্তু আমরা এখানে হরফ হচ্ছে 29টা, মানে এখানে মানুষ হচ্ছে 29 জন। এই 29 জন আমরা যদি 4 দিন বসে শিখি, তাহলে কি চিনতে পারবো না বলেন তো? 4 দিনে বলেন, সম্ভব। সম্ভব তাই না? তবে এখানে একটা সম্ভব। কথা আছে, জি। আমরা এমনি মানুষের
আপনার ভিতরে কয়েক প্রকার আছে। যেমন ধরেন এমনি ভালো মানুষ, আবার কিছু আছে গিরগিটি মার্কা, রং বদলায়। হ্যাঁ, জি, যাতে ধরেন এই আপনার সাথে খুব ভালো ব্যবহার জি, করতেছে, হঠাৎ করে উল্টে গেছে, এরকম আছে না? কৌশল হ্যাঁ, আছে, আছে, এগুলো আছে। কিন্তু তাদের দুইটা রূপ, যে এখন ছিল এক রূপ, আবার রূপ চেঞ্জ করে ফেলছে। তো হরফের ভিতরে সেই রূপগুলো আছে। তো আমাদের যে যে প্রধান রূপ, যে মেইন রূপ, সেই মেইন রূপটা শিখবো আমরা প্রথমে। তো এই জন্য আমি বিগত ক্লাসগুলোতে আমি 2 দিন সময় দিছিলাম। 2 দিনে আমরা 15 জন, 29টা হরফ, তো 29টার ভিতরে প্রথম দিন ধরেন 15টা, আর দ্বিতীয় দিন ধরেন 14টা। এই 15টা আমরা 2 দিনে শিখে ফেলতাম। এরপরে আর 2 দিন, 2 দিনের ভিতরে একদিন ওই যে যারা গিরগিটি মার্কা সেগুলো দেখতাম একদিন, আর একদিন প্র্যাকটিস করতাম। তো তাদের হয়ে গেছে। তো গত ব্যাচেও আমরা 3 দিন ক্লাস নিয়েছিলাম মূল হরফে, মানে 5 দিন আমরা টোটাল সময় দিয়েছিলাম, 5 দিন। এখন আমরা আগে দেখি আপনারা কতজন লোড নিতে পারেন। এখন কি 2 দিনে করব না 3 দিনে করব, এটা একটু পরে আমরা করব। ঠিক আছে, ডিসাইড করব। এখন আহ, এখন এই দেখার আগে, চেহারা দেখার আগে আমরা কিছু বিষয়ের উপর একটু ক্লিয়ার হয়ে নেই, যে আমরা যে মানুষের মতো করে শিখবো আসলে কি এগুলো কি মানুষ কিনা। হ্যাঁ, এটা একটু আপনাদেরকে বলে নেই। আর এই কথাগুলো আমি বারবার বলবো না। দেখেন, মানুষের কি আছে? মানুষ, মানুষের মাথা আছে না, মানুষের বডি আছে, জি, হাত পা আছে, আছে। ঠিক আছে, এইভাবে হাত পা আছে, এই তো একটা মানুষ। এখন আমরা জি, এই মানুষ, এরপরে মানুষের একটা নাম আছে। হ্যাঁ, এখন হরফেরও এরকম একটা আছে, স্ট্রাকচার আছে। তার নাম আছে, চেহারা আছে, বডি আছে, ঠিক আছে, সেম মানুষের মতো। এখন মানুষ আমরা চিনি কি দেখে বলেন তো? আমরা মানুষ চিনি কি দেখে? চেহারা হাত পা দেখে। দেখে না চেহারা দেখে? হুজুর চেহারা দেখে। চেহারা চেহারা দেখে, দেখে হুজুর। চেহারা দেখে। আর এই তো একটা পেলাম আমরা চেহারা চেহারা দেখে। দেখে। এক হচ্ছে কি চেহারা দেখে চিনি, চেহারা, চেহারা দেখে চিনি। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা যদি বলি আমাদের মূল অংশ কোনটা, ধরেন আমার এলো বডি, বডির সাথে হলো মাথা, মাথা আর এই হলো হাত পা, ঠিক আছে। এখন আপনি জি, এই বডির সাথে কোন অংশ বিচ্ছিন্ন করে ফেললে মানুষটা মারা যাবে? কোন অংশ বলেন তো? এখান থেকে, মাথা। 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 জি, মাথা যদি আলাদা করে ফেলি তাহলে মানুষটা মারা যাবে। তাহলে কি পেলাম আমরা? মানুষের মাথা হচ্ছে মেইন, আর চেহারা দেখে আমরা চিনি। মাথা এবং চেহারা কিন্তু অ্যাটাচ করা, নাকি এরকম অ্যাটাচ করা, জি, মাথা এবং চেহারা অ্যাটাচ করা। জি, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, যে হরফেরও সেরকম কি মাথা এবং চেহারা, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। এখন আমরা মানুষের যেভাবে হাত পা দেখে চিনি না, হরফও সেভাবে বডি দেখে চেনা যাবে না। মানুষের যেভাবে চেহারাটা আমরা খুব ভালো করে দেখে রাখি, একইভাবে হরফেরও চেহারাটা খুব ভালো করে দেখে রাখতে হবে। ঠিক আছে? তো চেহারা যদি আপনারা ভালো করে দেখে জি, রাখেন, তাহলে দেখা যাবে কি হরফ, ধরেন আহ, আমার চেহারা যদি আপনারা ভালো করে দেখে রাখেন, আপনারা একটু অ্যান্সার করেন। চেহারা যদি ভালো করে দেখে রাখেন, এখন আমি যদি মাথায় জি। পাগড়ি পেঁচাই, তাহলে কি আমাকে চিনতে পারবেন না? বলেন তো, না। কেন? আমার কি চেহারা চেঞ্জ হয়ে যাবে আমি যদি পাগড়ি পেঁচাই? চেনা। আমার চেহারা হচ্ছে এই, এখানে চেহারা চেহারা ধরুন। ম্যাক্সিমাম। আমার চেহারা কি চেঞ্জ হয়ে যাবে আমি যদি পাগড়ি বাঁধি মাথায়? না, চেহারা চেঞ্জ হওয়ার কথা না, কিন্তু অনেক মানুষ তো চেহারার প্রতি খেয়াল রাখি না আমরা। কিভাবে, কি কি বলেন এটা? চেহারা দিকে খেয়াল না রেখে আপনি মানুষ কিভাবে চিনবেন তাহলে, যদি চেহারা খেয়াল না রাখেন আপনি? আমরা আপনার জাস্ট আসলে তো আমরা ওইভাবেই করি না, আমরা মানুষকে মানুষের চেহারাটা দেখি, মুখটা দেখি, এবং মানে উঁচু লম্বা মোটা এই 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 পর্যন্তই কিন্তু আপনার উঁচু সীমাবদ্ধতা। লম্বা বেটা এগুলো দিয়ে কি আপনি, আপনি ধরেন একটা মানুষের এক জায়গায় ধরেন মাথা পাওয়া গেল, আর এক জায়গায় বডি পাওয়া গেল, আপনি উঁচু লম্বা এটা দিয়ে আপনি শনাক্ত করতে পারবেন নাকি আপনি মাথা দিয়ে শনাক্ত করবেন চেহারা দেখে? একদম চেহারা দেখে। না হয়, একদম মা, মা ছেলে সন্তানের যদি সম্পর্ক না হয় এমনি একদিন, তো ওই যে আপনার মোটামুটি পরিচিত, এদের বডি দেখে আপনি শনাক্ত করতে পারবেন না তো। আপনার বডি না, না। যদি কোথাও থাকে আর চেহারা যদি এক জায়গায় থাকে, আপনি চেহারাটা দেখে চিনে ফেলবেন তো এটা তো ওই লোক, কিন্তু বডি দেখে আপনি শনাক্ত করতে পারবেন না। তাহলে আমরা কি দেখে না, লম্বা দেখে চিনি না, আমরা চিনে থাকি সাধারণত চেহারা দেখে। আপনার যখন এই ছবি চেহারা। নায়িকা,
সেখানে চেহারা মিলানোর জন্য, চেহারা সেখানে বডি দেখার জন্য না। বডি কোনো কখনো ছবিতে নিতে দেখছেন? হ্যাঁ, হুম? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা চেহারা দেখে চিনি। এজন্য চেহারায় যদি, চেহারা। চেহারা দেখে চিনি। এখন চেহারা যদি আমি চিনি, ভালো করে যদি চেহারাটা দেখে চিনে রাখি, তারপর যদি পাগড়ি পেঁচাই, হ্যাঁ, বা অন্যান্য যাই করি না কেন, তাতে আমার চেহারা দেখে আপনি চিনতে পারবেন। হ্যাঁ, রং অ্যান্সার করেন না, ঠিক আছে? এটাই হলো মূলত আমরা চেহারা দেখে চিনে থাকি, অন্য কোনো বিষয় দেখে আমরা চিনি না সাধারণত। এখন এইখানে আমাদেরকে চেহারা দেখে চিনতে হবে। এখন আমার যদি বডিটা কেটে ফালাইয়াও দেয় কোথাও, তারপর আমি চেহারা দেখে চিনতে পারবো। একইভাবে এখানে ওদের যে বডি আছে, সেই বডি যদি কেটে জি, অন্য জায়গায় ফালাইয়াও দেয়, তারপর আমাদেরকে কি চেহারা দেখে চিনতে হবে। আমার কথাটা বুঝতে পারছেন আমি যা বুঝাইতে চাইছি? যে মানুষের জি, যদি বডি কেটে ফালাইয়াও দেয়, জি, তারপরে কি চেহারা আমরা দেখে। চেহারা দেখে চিনতে পারি। একইভাবে এদেরও কিন্তু বডি কেটে ফেলে দেবে, আমাদেরকে চেহারা দেখে চিনতে হবে যে এই লোক সেই লোক। এতটুকু কথা বুঝতে পারছেন? জি, জি, জি। আচ্ছা, জি হুজুর। তাহলে এখন আমরা চেহারা জি, দেখবো। আমরা তো নাম হুজুর। গতকালকে মুখস্থ করেছি, আজকে আমরা বংশ অনুসারে চেহারা দেখবো, ঠিক আছে? প্রথম হচ্ছে খারাদাক বংশ। জি। বলেন তো খারাদাক বংশের লোক কয়জন? এরকম খারাদাক হুজুর তিনজন। 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 নাম কি তাদের? তিনজন। আলিফ লাম আলিফ কাফ। লাম কাপ। আলিফ লাম কাফ। এদের নাম হচ্ছে আলিফ লাম কাফ। কাপ। তাহলে খারাদাক বংশের লোক কয়জন? তিনজন। 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 নাম কি? আলিফ লাম কাফ। আলিফ লাম কাফ। আলিফ লাম কাপ। আপনারা যারা মুখস্থ করেন নাই, অবশ্যই কিন্তু এই বংশ অনুসারে নামগুলো মুখস্থ করবেন। এখন আমরা এই নাম অনুসারে চেহারা চিনব। নাম অনুসারে তো প্রথম জনের নাম কি? আলিফ, আলিফ। নাকি? এখন এইটি হচ্ছে জি। আলিফের চেহারা। আলিফ। এর কোনো অপারেশন করা নাই। আমাদের মানুষের মতো কিন্তু হরফের অপারেশন করে, ঠিক আছে? ম্যাক্সিমাম হুম, হরফ হুম। কিন্তু অপারেশন হবে। অপারেশন হলেও আমাদের যদি হাত পা কেটে ফেলেও দেয়, তারপর চেহারা দেখে চিনবো না? বলেন তো। জি, চিনবো। তো একইভাবে চিনবো। ওদের যদি অপারেশন করে সবকিছু কেটে ফেলেও দেয়, তারপর চেহারাটা যদি ভালো করে দেখে রাখি, তাহলে কিন্তু আমি হরফটা চিনতে পারবো। তাহলে এ হচ্ছে আলিফের চেহারা। দেখেন, জি, দেখে রাখেন। নাম হচ্ছে মুখস্থ করা দেখছি। আর চেহারা দেখে রাখা। তো আমরা নাম মুখস্থ করলাম আলিফ লাম কাফ। এখন চেহারা দেখবো, এটা কার চেহারা বলেন তো? আলিফ। 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 এখন মানুষের যেভাবে আমরা বর্ণনা দিয়ে বোঝাই যে আহ, ওই ধরেন আমাকে খুঁজতেছেন কেউ, এখন আহ, যে খুঁজতেছে সে নাম বলতে পারতেছে না ভাই, তখন কি যে আকৃতি বলে যে এরকম এরকম, তার মাথায় টুপি আছে, দাড়ি আছে, বা গায়ের রং এরকম, এরকম বর্ণনা দিয়ে বোঝায় না? বলেন তো। জি, জি, জি জি। এখানে হুজুর। আপনাদেরকে বর্ণনা দিয়ে বোঝাতে হবে যে আলিফের চেহারা কেমন। আপনি যদি জিজ্ঞেস করি আলিফ কেমন, তখন বলতে হবে একটা আলিফ খাড়া লম্বা দাগ। দাগ। একটা খাড়া দাগ, এটা হচ্ছে হ্যাঁ। আলিফ। ঠিক আছে, আমাকে এভাবে বুঝাইতে হবে। আলিফ। এর পরের জনের নাম কি? ভা। লাম। লাম। লাম, বা লাম। আলিফ লাম কাফ। প্রথম গেল আলিফ। এরপর লামের চেহারা। কাপ। লামের চেহারা হচ্ছে খাড়া দাগ নেমে বামে যাবে। দেখেন এই যে বামে গেছে, নেমে বামে গেছে না, দেখেন তো। জি জি, হুজুর। জি, জি। লাম। এখন এটা তো লাম, এইটা কি হবে? এটাও লাম। লাম। কেন? সূত্রে পড়ছে কি খাড়া দাগ নেমে বামে গেছে। খাড়া দাগ থেকে নেমে বামে গেলেই লাম। সারা দাগ। এটা ছোট হোক, ছোট হোক, বড় হোক। এটা বড় হোক, সেটা এইভাবে ঘুরে যাক, যেভাবে যাক, এটাও নেমে বামে গেছে না, দেখেন তো। জি, নেমে জি। বামে গেছে। এখন সূত্র কি? সূত্রগুলো মনে রাখতে হবে। খাড়া দাগ নেমে বামে গেলিলাম, সেটা ছোট হোক বড় হোক যেভাবেই হোক। খাড়া দাগ নেমে বামে গেছে, কোনো কথা নাই, চোখ বুজে বন্ধু বলে দেবেন লাম। এখন দেখেন, ওই যে এমনি লাম। পদ্ধতির সাথে আমার পার্থক্যটা দেখেন। সেখানে কি করছে, আপনাদেরকে এইভাবে একটা হরফ দিয়ে চিনাইছে, যেটা হচ্ছে লাম। আপনারা যারা চেনেন, তাই না? এরকম তো লাম ছিল না? জি, এখন যখন এইটা এরকম হয়ে জি, গেছে, জি, তখন জি, আর, যখন এভাবে হয়ে গেছে, এতটুকু হয়ে গেছে, তখন আর চেনে না। এভাবে তো দেখে নাই, লাম তো দেখছে এইভাবে, নাকি? কিন্তু যখন জি, এইভাবে জি, আসে, জি। তখন আর চেনে না, তখন এটাকে আবার আলাদা করে পড়তে হয়, এটা লাম। যার কারণে কি সময়টা বেড়ে যায়। কিন্তু আমি আপনাদেরকে সূত্র শিখিয়ে দিয়েছি যে খাড়া দাগ নেমে বামে গেলিলাম। এখন আপনি এইভাবে হোক, এখন যদি আপনি যত ধরনের আসুক, তাহলে আপনারা চিনতে পারবেন না তখন। এই যে এভাবে দিলাম, বা এরকম এরকম হইলো, এরকম বিভিন্ন আকৃতির মাকৃতির হইলো, কিন্তু ওই খাড়া দাগ নেমে বামে গেছে, মানে কি লাম। সূত্র যদি জানা থাকে, আপনি লাম। যেভাবে আসুক, তাহলে আপনি কি চিনতে পারবেন।
তাহলে আপনারা এখন লাম দেখলে চিনতে পারবেন না, যেভাবে আসুক খাড়া দাগ নেমে বামে গেলেই এতটুকু, এর থেকেও যদি কম জি হয়, হুজুর। এই যে দেখেন এতটুকু, এর থেকেও যদি কম হয়, আপনারা যদি দেখেন যে কোনো রকম বোঝা যাইতেছে যে খাড়া দাগ থেকে নেমে একটু বামের দিকে গেছে, তখন সেটা চোখ বন্ধ করে লাম বলে দেবেন। তাহলে আমরা দুজন আর চেহারা চিনলাম। প্রথম জনের নাম কি বলেন তো? আলিফ। আলিফ। তার চেহারা কেমন? খাড়া দাগ। আর একটা দাগ। এটা খাড়া দাগ। এরপরে জনের নাম কি? লাম। লামের চেহারা কি? লাম। খাড়া খাড়া দাগ দাগ নেমে বাম। থেকে নেমে বাম বামে। দিকে একটু গেলেই লাম। তাহলে একটু নেমে গেলি লাম। তাহলে এখন সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, ঠিক আছে? এটাও বলবেন যে খাড়া দাগ নেমে বামে গেলি লাম, তবে সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, যেভাবে হোক না কেন বামে গেলেই সেটা লাম। আচ্ছা, গেল এটা। এর পরের জনের নাম কি? কাপ। কাপ। কাফ। তাহলে এটা কার চেহারা? লাম। এটা কাফ না? এটা লাম। কাফ না? হ্যাঁ, আগের বার তো শিখে আসলাম এটা লাম। রাইট। আমি কিন্তু উল্টো পাল্টা বলবো, আপনি যদি ভালো করে চিনে থাকেন তাহলে কিন্তু, যদি ধরেন জি। আপনার খুব খুব ভালো করে চিনেন, সাপোজ ধরেন আপনার বাড়ির পাশে একজন আছে জামাল, আপনি খুব ভালো করে চিনেন এর নাম জামাল। এখন আপনাকে সে যদি অন্য কেউ এসে 100 জনও যদি বলে বা এর নাম জামাল না, এর নাম হচ্ছে কামাল, আপনি কি মানবেন? কারণ আপনি তো চিনেন এই জামাল, তাই না? না, মানবো এটা আপনি না। কখন বলতে পারবেন? আপনি যদি ভালো হ্যাঁ, করে হ্যাঁ। চিনেন। আর যদি আপনি ভালো করে না চিনেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আলাদা। এখন আপনি ভালো করে চিনতে হবে, আমি উল্টোপাল্টা বললো আপনি যাতে এদিক সেদিক দৌড় না দেন। এটা কি, আমি আমার আগের সূত্র পড়ে গেছে, খাড়া দাগ নেমে বামে জি। গেছিলাম, এটা কিন্তু কাফ হয় নাই। এখন লাম। হবে কাফ। খাড়া দাগ নেমে বামে যাবে, না। মাঝখানটি পেঁচানো থাকলে এই হলে আলাদা হয়ে গেল, আগেরটা থেকে আলাদা হয়ে গেল। তাহলে খাড়া দাগ নেমে বামে গেলে এবং মাঝখানে যদি জি। পেঁচানো থাকে, তাহলে সেটা হচ্ছে কাফ। তাহলে এই খাড়া দাগ বংশের লোক কয়জন বলেন তো? তিনজন। 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 নাম কি? আলিফ আলিফ লাম কাপ। লাম কাপ। আলিফ লাম কাফ। আলিফের চেহারা কেমন? খাড়া খাড়া একটা দাগ। দাগ। একটা খাড়া দাগ। লামের চেহারা কেমন? খাড়া দাগ একটা নেমে খাড়া দাগ বাম। বাম নেমে দিকে। বাম দিকে চলে গেছে, সেটা ছোট হোক বড় হোক ছোট হোক বড় দাগটা। হোক, খাড়া দাগ নেমে বামে গেলেই লাম। আর কাফের চেহারা কেমন? খাড়া দাগ খাড়া নেমে দাগ বাম থেকে দিকে। বাম যাবে এবং মাঝখানে মাঝখানে পেঁচানো পেঁচানো। থাকবে। জি। তাহলে খাড়া দাগ নেমে বামে গেলে এবং মাঝখানে পেছানো থাকলে সেটা হচ্ছে কাফ। এখন এগুলো কি? মোরাকাবা। সেটা কাপ। মোরাকাবা বুঝেন? না। ধ্যান করা। ধ্যান করতে হবে আপনাদেরকে। আমরা তো নাম আগে মুখস্থ করবো, এটা যাদের নাম মুখস্থ করেন না আপনারা কিন্তু পিছনে পড়ে যাবেন। নাম মুখস্থ করতে হবে। নাম মুখস্থ করার পরে তারপরে বলতে হবে, যেমন এরকম আপনারা ধ্যান করবেন যে খারাদাক বংশ, খারাদাক বংশের লোক আছে কয়জন? তিনজন। নাম কি? আলিফ লাম কাফ। আলিফের চেহারা কি? এগুলো কি চোখ বন্ধ করে করে বলতে হবে। আপনি যদি চোখ বন্ধ করে করে আপনি যদি বলতে পারেন, তাহলে মনে করবেন আপনি হরফ চিনেছেন। ধরেন আপনি চোখ বন্ধ করলেন, চোখ বন্ধ করলে বললেন আলিফের চেহারা কেমন, কল্পনায় ভাসাবেন। তো যদি দেখেন যে না, আলিফের চেহারা আলিফ চোখে ভাসছে, তাহলে চোখে বুঝবেন। না বাসে। হুম। আবার যদি দেখেন যে লামের চেহারা চোখে ভাসছে, তাহলে মনে করবেন সেটা হয়েছে। আর যদি দেখেন যে না, সরিষার ফুল দেখতেছি, কিচ্ছু দেখতেছি না সামনে, কিচ্ছু খুঁজে পাইতেছি না, তাহলে আপনি এখনো হরফটা ভালো করে চেনেন নাই। তাহলে আপনি নামগুলো তো মুখস্থ করবেন, সবটা আমি এরপর চিনি। আপনি নাম অনুসারে চেহারাগুলোকে চোখের সামনে ভাসাবেন যতক্ষণ পর্যন্ত সেটা না ভাসে। এভাবে করে আমরা সামনের দিকে আগাবো। তাহলে এটাকে বলে মোরাকাবা বা ধ্যান করা। তো ধ্যানের ভিতরে আপনাদেরকেই করতে হবে। ধরেন আপনি গাড়িতে যাইতেছেন, আপনি চোখ বন্ধ করে করে জপবেন যে আলিফ লাম কাফ, আলিফের চেহারা কেমন, লাফের চেহারা কেমন, কাফের চেহারা কেমন, এগুলো চোখে ভাসাবেন। আর একটা কথা হচ্ছে, এই হরফের সাথে আপনার সাথে মা বাবার সম্পর্ক তৈরি করতে হবে। আচ্ছা, এখানে কি জানি আব্দুর রশিদ ভাই, আপনি বলেন, আপনার বাবার কথা আমি বললাম, আপনার বাবার চেহারা কি ভাসছে চোখের সামনে? দেখেন তো। জি হুজুর। ভাসছে। আচ্ছা, দেরি লাগছে ভাসতে? না। না হুজুর। হ্যাঁ, না দেরি লাগে নাই। দেরি সময় লাগে। লাগে না। বাবার চেহারা, মায়ের চেহারা স্মরণ করবেন, চেহারার কথা স্মরণ করলে সাথে সাথে মনে পড়ে। আবার ধরেন আপনার বাবাকে জি। কখনো দেখলেন, তার নাম কি আপনি বলতে দেরি লাগবে 1 সেকেন্ড যে বাবার নাম কি, কি দিক মনে করি, এরকম হয়? নাকি সাথে সাথে বলতে পারেন আপনার বাবার নাম? না, সাথে সাথে বলা যায়। জি না হুজুর, সাথে সাথে বল।
সাথে সাথে বলতে পারি। বলা যায়। তাহলে এটা কি মা বাবার যেরকম সম্পর্ক, যে নাম বলার সাথে সাথে চেহারা ভাসবে, আবার চেহারা দেখলে নামটাও সাথে সাথে বলতে পারবেন, একইভাবে হরফের নাম বলতে হবে, নাম বলার সাথে সাথে চেহারা ওইভাবে খুব তাড়াতাড়ি ভাসাতে হবে। আর আপনার চেহারা মনে পড়লে নামটা দ্রুত পড়তে হবে। এই দুইটা যখন আপনার সমান তালে আগাবে, তখন মনে করবেন আপনি হরফ ভালো করে চিনেছেন। আর হরফ ভালো করে আপনার পড়ার স্পিড এবং পড়া নির্ভর করে হরফের উপরে। আপনি যদি হরফ ভালো করে চিনেন তাহলে আপনি স্পিডে পড়তে পারবেন। আর যদি আপনার হরফ চিনতেই দেখা যায় একটা সেকেন্ড, 1 সেকেন্ড যদি লাগে একটা হরফ চিনতে, একটা পৃষ্ঠের ভিতরে যদি 1000 হরফ থাকে, তাহলে আপনার একটা পৃষ্ঠা পড়তেই লাগবে প্রায় আধা ঘন্টা। ঠিক আছে? এখন আর আপনি যদি একটা হরফ চিনতে যদি মিলি সেকেন্ড সময় নেন, অর্থাৎ 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগে যদি আপনি একটা হরফ চিনতে পারেন, তাহলে দেখবেন আপনার সময়টা শর্ট হয়ে আসছে। এজন্য হরফ যে যত ভালো চিনবে, সে কিন্তু তত দ্রুত কোরআন পড়তে পারবে। আর এই কোরআন হরফ চেনার আমরা ক্যাটাগরি কি, অর্থাৎ এটার কি বলে, এটার বোঝার উপায় কি যে আমি ভালো করে চিনছি কিনা, যে নাম বলার সাথে সাথে চেহারা ভাসতে হবে, আর চেহারা দেখার সাথে সাথে নাম বলতে হবে। এই দুইটা যখন খুব দ্রুত হবে, তখন মনে করবেন আপনি হরফ চিনছেন। আচ্ছা, তাহলে আবার বলেন, খাড়া দাগ বংশের লোক কয়জন? তিনজন। নাম কি? তিনজন। নাম কি? আলিফ, আলিফ লাম কাফ। লাম, কাফ। আলিফ লাম কাফ। আলিফের চেহারা কি? খাড়া দাগ। খাড়া একটা দাগ। খাড়া একটি লম্বা দাগ। লামের চেহারা কি? খাড়া দাগ নাইমা বাম দিকে খাড়া গেলে দাগ নেমে সেটা বাম লাম। দিকে। বাম দিকে গেলে। ছোট হোক ছোট বড় হতে হোক। পারে, বড় হতে পারে। আর কাফের চেহারা কি? খাড়া দাগ খাড়া দাগ নেমে থেকে বাম নেমে দিকে, বাম দিকে মাঝখানে গেলে পেঁচানো। মাঝখানে পেঁচানো হলেই সেটা কাপ। সেটা হলো কাফ। আশা করি সবার হয়েছে, না হলে বাসায় এভাবে পড়বেন। এরপর হচ্ছে একদাঁত বংশ। দেখেন, এই যে একদাঁত বংশ, ছোট্ট একটা দাঁত। এই একদাঁত বংশ এরকমের দাঁতটা দেখা যাচ্ছে। জি। এটা হচ্ছে একদাঁত বংশ। এই একদাঁত বংশ লোক আছে 5 জন, তাদের নামগুলো মুখস্থ করতে বলছিলাম, মুখস্থ করছেন বলেন তো দেখি? দ্রুত বলতে হবে। জি। বা জি। তা সা নুনিয়া। নুন ইয়া। বাতাসা নোনিয়া, বাতাসা বা নোনিয়া, তা বাতাসা সা নোনিয়া। নুন ইয়া। যাদের মুখস্থ হয় না, একটু মুখস্থ করে নেন, বাতাসা নোনিয়া। বাতাসা সবাই পড়েন, হ্যাঁ এগুলো পড়বেন। বা আমি তা সা নুন ইয়া। বা তা সা নুন ইয়া। বা তা বাতাসা সা নোনিয়া, নুন ইয়া। বাতাসা নোনিয়া, বাতাসা নোনিয়া, বাতাসা নোনিয়া। আচ্ছা, এখন যদি মুখস্থ না হয়ে থাকে, বাসায় মুখস্থ করে নেবেন। এখন প্রথমে দেখবো বায়ের চারা। এখন এই যে একটা দাঁত, এই দাঁতটা আসলে মূলত ছেড়ে এভাবে থাকে না। আমরা যখন ছবি জমা দেই, যেমন এই যে আব্দুর রশিদ ভাইয়ের ছবিটা কিন্তু বুক পর্যন্ত, সে তো চাইলে গলা পর্যন্ত উঠাইলেও তো আমরা তাকে চিনতে পারতাম, পারতাম না চেহারা দেখে? বলে তো। জি। কিন্তু তারপর বুক পর্যন্ত কেন উঠাইলো? দেখতে তো ভালো দেখা যায় না, না হয় যদি শুধু মাথাটুকু উঠায়, তাহলে দেখতে ভালো দেখা যায় না। হ্যাঁ, এই একটা কারণ। আরো একটা কারণ আছে। যেমন এখানে যে একটা দাঁত, এই দাঁতটা এভাবে থাকে না, এভাবে ধরেন এদিকে থাকতে পারে, আবার এইদিকে থাকতে পারে। কিন্তু দাঁত কিন্তু আছে, যে এই দাঁতটা কিন্তু চেঞ্জ হয় না, দেখেন দাঁত কিন্তু ঠিকই আছে। ধরেন এই এলো দাঁত, এখন এদিকে যাইতে পারে, এদিকে যাইতে পারে, আবার এটা এরকম বড় হইতে পারে। কিন্তু দাঁত কি চেঞ্জ হয়েছে? দেখেন তো, দাঁত ঠিক আছে না? না, তা ঠিক আছে। দাঁত ঠিক আছে। এখন এই দাঁতটা এভাবে হতে পারে, এটা একটা দাঁত। দেখেন, এটা পরে দেখাবো যদিও, তারপর এখনো দেখাই রাখি। দাঁতের আকৃতি হচ্ছে এই দুইটা, হ্যাঁ। এটা একটা দাঁত, এই যে এটা একটা দাঁত। আর এইভাবে যদি থাকে, অর্থাৎ এইটার মাথায় এইভাবে যদি একটু পেছন থাকে, সেটাও একটা দাঁত, অর্থাৎ এরকম এরকম এই এই অংশ, এটাও একটা দাঁত। আচ্ছা, তাহলে এই এক দাঁত ইসের, আচ্ছা এখন আচ্ছা। এটার সাথে আমরা একটু কাজ করি, একটু এদিকে নামাই দিই। এইটা একটা হচ্ছে যে দেখতে ভালো দেখা যায় না, এরকম একটা খারাপ দাগ থাকলে দেখতে ভালো দেখা যায় না। দ্বিতীয় নম্বর হচ্ছে, আর একটা কারণ আছে, সেটা হচ্ছে এই যে পাশে একটা হরফ যুক্ত হবে। আবার যদি এই দিকেও থাকে, তাহলে এই দিকেও হরফ যুক্ত হবে। মানে আপনারা যখন বিল্ডিং করেন, তখন ভবন করেন, তখন দেখবেন মধ্যে মধ্যে রড বের করে রাখে। রড বের করে রাখে না? মানে তো, যে রড বের করে রাখে, কেন রাখে? জি। যে ওখানে আরো অংশ যুক্ত করবে, এজন্য। একইভাবে আমরা রড বের করে রাখলাম, এখানে আমরা একটা যে কোনো একটা হরফ বসাই দেবো, এরকম যে কোনো একটা হরফ বসাই দেবো, এটা সে যুক্ত করে দেবো। যাই হোক, তাহলে আমাদের এখন ওটা যাহা হোক, ওটা পরে দেখবো, কিন্তু আমাদের এই একটা দাঁত, এই এক দাঁত বংশের লোক আছে 5 জন, তাদের নাম কি আবার বলেন তো? বা তা সা নুন ইয়া। হ্যাঁ, এখন প্রথমে দেখবো বায়ের চেহারা। বায়ের চেহারা কি? এক দাঁত নিচে একটা নোক্তা,
এক দাঁত নিচে একটা নুক্তা, এটা হচ্ছে বায়ের চেহারা। দেখেন, এক দাঁত নিচে এক নুক্তা, এটা কি? বা। বায়ের চেহারা। বায়ের চেহারা কি বলেন তো তাহলে? কি বলবেন আমাকে? এক দাঁত নিচে একটা নুক্তা। এক দাঁত নিচে এক নুক্তা, এটা হচ্ছে বায়ের চেহারা। এক দাঁত নিচে একটা এর পরের জনের নাম কি? তা। তা। তাড়াতাড়ি বলবেন, তা। তায়ের চেহারা আছে এক দাঁতের তা। উপরে দুই নুক্তা। এক দাঁতের উপর দুই নুক্তা, এক এটা হচ্ছে দাঁতের তা। উপরে দুই নুক্তা। দুই নুক্তা, এটা হচ্ছে তা। তাহলে বায়ের চেহারা কেমন বলেন তো বা? এক দাঁত নিচে এক নুক্তা। এখান থেকে কিন্তু নুক্তা। অপারেশন করছে। এটা কিন্তু এখান থেকে অপারেশন করে ফেলছে। এই জি যে বলছি না আমাদের কি এইটি হচ্ছে চেহারা। এই এতটুকু হচ্ছে চেহারা, এতটুকু ভালো করে যদি চিনে রাখেন, এরপরে যদি এটা এভাবেও হয়, তারপরেও কি এটা দেখে চিনতে পারবেন না? তা। জি 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 আবার যদি এইভাবে না হয়, এইভাবে ঘুরে পেঁচাইয়ে এইভাবে এইভাবে লেখলো, বিভিন্ন ভাবে লেখলো, কিন্তু এইখানে আমাদের এই এক দাঁতের উপর দুই নুক্তা আছে কিনা? তাহলে জি। যেভাবেই থাকুক, আমরা তা। মাথাটা খুঁজে বের করার, চেহারাটা খুঁজে বের করার চেষ্টা করব। ক্যালিগ্রাফিক যে লেখাগুলো দেখবেন, আমি যে সিস্টেমে শিখাই, এরা ক্যালিগ্রাফিক লেখার ভিতর থেকেও হরফটা বের করে নিয়ে আসতে পারে, কিন্তু এমনি পদ্ধতিতে যারা পড়ে তারা একটু লেখার এদিক সেদিক হয়ে গেলে আর হরফ চেনে না, যে দেখে না, ভাবে যে এটা তো আর দেখি নাই কখনো। ঠিক আছে? কিন্তু আমি আপনাদেরকে মূল জি জি মেথডটা শিখিয়ে দিতেছি, যাতে আপনার যেভাবে হরফ আসুক না কেন, যদি আপনি চেহারাটা খুঁজে বের করতে পারেন, তাহলে আপনি হরফটা চিনে ফেলবেন। তাহলে দেখেন, এক দাঁতের উপর দুই নুক্তা কি? তা। তা। এরপর হচ্ছে সা, জিব্বা কামড়ে ধরে একটা সা। এটা হচ্ছে এক তা দাঁত উপরে জিহ্বা তিন কামড়ে নুক্তা। তিন এক নুক্তা। দাঁত উপরে তিন নুক্তা, এটা হচ্ছে সা। জিব্বা কামড়ে ধরে সা। আচ্ছা, তাহলে তিনজন গেল। তা। এক দাঁত বংশে পাঁচজনের ভিতরে তিনজন আমরা চিনলাম। বা তা সা নুনিয়া, এর ভিতরে বা তা সা নুন। এটা চিনলাম। এখন বলেন তো বায়ের চেহারা কেমন? এক দাঁত নিচে এক নুক্তা। এক দাঁতের নিচে এক নুক্তা। এরপর তায়ের চেহারা কেমন? এক দাঁত উপরে দুই নুক্তা। এরপরে সা। এক দাঁত উপরে তিন নুক্তা। রাইট, এক দাঁত উপরে তিন নুক্তা, এটা হচ্ছে সা। এর পরের জনের নাম হচ্ছে নুন। আচ্ছা। নুনের চেহারা আছে এক নুন। দাঁতের উপরে এক নুক্তা। এক দেখেন, দাঁতের উপরে এক নুক্তা। আমাদেরকে দেখতে হবে নুক্তা কয়টা, সেটাও দেখতে হবে, উপরে না নিচে সেটাও দেখতে হবে। দেখেন, এক দাঁত নিচে এক নুক্তা, সেটা হলো বা। আবার দাঁত ঠিক আছে একটাই, কিন্তু বা। এই নুক্তাটা যখন উপরে চলে যায়, তখন সেটা হয়ে যায় নুন। ঠিক আছে? নুন। তাহলে নিচে হলে কি, এক দাঁত নিচে হলে কি, এক দাঁতের নিচে এক নুক্তা হলে কি? বা। বা। আবার এক দাঁতের উপরে যদি এক নুক্তা থাকে, নুন। নুন। তাহলে নুন। কেউ নুনের চেহারা, তা নুন। নুনের চেহারা কি বলবো? সে এক দাঁতের উপরে এক নুক্তা, এটা হচ্ছে নুন। এরপরে হচ্ছে ইয়া। ইয়ার চেহারা হচ্ছে এক দাঁতের নিচে দুই নুক্তা। এক দাঁতের নিচে এভাবে দুইটা নুক্তা, এটা হচ্ছে এক ইয়া। দাঁতের নিচে। এটা হচ্ছে ইয়া। আচ্ছা, তাহলে আহ দেখেন, দাঁত কিন্তু ক্লাস চেঞ্জ হয় না। দাঁত কি চেঞ্জ হয়েছে? দাঁত কিন্তু ঠিকই আছে। করে পড়ুন এখন দিলে। এখন শুধু নুক্তাটা কোথায় কোনটা। আর দাঁতও ঠিক আছে, দাঁত পাইলাম। তারপর নামগুলো মুখস্থ করলাম। এখন আমরা ধারাবাহিকভাবে যে কার নুক্তা কোথায় কয়টা হবে, এইটা যদি মনে রাখতে পারি, তাহলে হয়ে গেছে। তাহলে আমরা যদি শুরু থেকে আবার একটু বলি, যে একদত বংশের লোক হচ্ছে পাঁচজন। বা তা সা নুনিয়া, চোখ বন্ধ করে দেখেন তো সবাই, চোখে ভাসে কিনা, যে বায়ের চেহারা কেমন, তায়ের চেহারা কেমন, জি সায়ের চেহারা কেমন। যদি না ভাসে, তাহলে মনে করবেন আপনার হয় নাই, তাহলে এটা বারবার পড়তে হবে। দেখেন, বায়ের চেহারা আছে এক দাঁত নিচে এক নুক্তা, এগুলো কিন্তু আমাকে এইভাবে বলতে হবে। ঠিক আছে? পরীক্ষায় আসবে হয়তো। তো পরীক্ষায় আসলে তাহলে কিন্তু বলতে হবে, এই জন্য এখন থেকে খুব ভালো করে পড়েন। যে বলতে হবে, আমি যদি বলি যে বংশ অনুসারে নাম বলেন এবং চেহারা বলেন, তখন বলতে হবে যে একদাঁত বংশের লোক আছে পাঁচজন। নাম আছে বা তা সা নোনিয়া। বায়ের চেহারা এক দাঁতের নিচে এক নুক্তা। তায়ের চেহারা এক দাঁতের উপরে দুই নুক্তা। সায়ের চেহারা এক দাঁতের উপরে তিন নুক্তা। নুনের চেহারা এক দাঁতের উপরে এক নুক্তা। ইয়ার চেহারা এক দাঁতের নিচে দুই নুক্তা। এইভাবে খুব দ্রুত যদি বলতে পারেন, তার মানে আপনি হরফ চিনছেন। আর যদি বলতে না পারেন, থুতুপুতু খান, তাহলে মনে করবেন আপনার হরফ কিন্তু হয় নাই। আপনার প্রচুর সময় দিতে হবে, তাহলে প্রচুর সময় দিতে হবে। আচ্ছা, তাহলে আবার বলেন, একদাঁত বংশের লোক কয়জন? বলেন আপনার। পাঁচজন। সবাই বলবেন, হ্যাঁ? যদি এক আপনার দাঁত তো মিউট আছে, শুনবো না, সবাই বলবেন। নিজেরটা নিজে। এখানে যারা আনমিউট আছে, তাদের সাথে যখন মিলে যাবে, তাহলে আপনি মনে করবেন আপনারটা হয়ে গেছে। ঠিক আছে? এই জন্য সবাই বলবেন আর আমাদের সাথে মিলাবেন। হ্যাঁ, বলেন, একদাঁত বংশের লোক কয়জন? পাঁচজন।
পাঁচজন মনে করবেন, আমি আপনাকেই প্রশ্ন করতেছি সবাইকে, যে যারা পছন্দ থেকে মনে করবেন আমি আপনাকেই প্রশ্ন করতেছি, আপনি উত্তর দিবেন, ঠিক আছে? কিন্তু আপনার উত্তর আমি শুনবো না, হ্যাঁ, মিউট করা আছেন। ঠিক আছে, বলেন তাহলে পাঁচজন, কে কে, নাম কি? এক দাঁতের নিচে এক নুক্তা ভা, হ্যাঁ, এক উত্তর দাঁতের উত্তর তো হলো না, উপরে দুই উত্তর তো হলো না। আমি নুক্তা বলছি যে একদাঁত বংশধর পাঁচজন, তাদের নাম কি সেটা জিজ্ঞেস করছি, আমি তো বর্ণনা এখনো বলিনি। ভা, তা, সা, নুন, ইয়া। রাইট। এবার আসবো আমরা বর্ণনায়, যে বায়ের চেহারা কেমন, তায়ের চেহারা কেমন, বলেন বায়ের চেহারা কেমন। এক দাঁত নিচে এক নুক্তা তায়ের চেহারা বা, কেমন? এক দাঁত উপরে দুই নুক্তা তা, সায়ের চেহারা কেমন? এক দাঁত উপরে তিন নুক্তা তিন থা, নুক্তা। নুনের চেহারা কেমন? এক দাঁত উপরে এক নুক্তা, এক নুক্তা। আচ্ছা, এই যে ইয়ার চেহারা কেমন? এক দাঁত নিচে দুই নুক্তা। এক দাঁত নিচে দুই নুক্তা। একটা কথা বলে নাই, আপনারা মুখস্থ করবেন না কিন্তু। এই যে ধারাবাহিক ভাবে অনেকেই আছে যে মুখস্থ করে কিন্তু চেনে না, আমাদেরকে চিনতে হবে। মুখস্থ এই, করলে ভুলে যাবে। হ্যাঁ, জি জি। যেগুলো কিন্তু এলোমেলো আসবে আপনারা মুখস্থ করবেন, আপনি এলোমেলো করে পড়বেন, দরকার নেই একবার পড়লেন বা তা সানুনিয়া, বায়ের চেহারা তায়ের চেহারা, এভাবে ধারাবাহিক ভাবে আরেকবার ধরেন, বায়ের চেহারা কেমন, নুনের চেহারা কেমন, ইয়ার চেহারা কেমন, তায়ের চেহারা কেমন, এরপর এইভাবে উল্টো পাল্টা করে করবেন, যাতে মুখস্থ না হয়, আপনারা যাতে প্রকৃতটা করতে পারেন, চিনতে পারেন। এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। এজন্য মুখস্থ করা যাবে না, নাম মুখস্থ করবেন কিন্তু ধারাবাহিক ভাবে চেহারার সাথে মুখস্থ করবেন না। আবার আসি প্রথমে, খারাদাক বংশের লোক কয়জন? তিনজন। তিনজন। নাম কি? আলিফ, লাম, কাপ। আলিফ লাম কাফ। আলিফের চেহারা কেমন? খাড়া খাড়া লম্বা একটা দাগ। একটা খাড়া দাগ। এরপরে লামের চেহারা একটা কেমন? সবাই বলেন, সবাই বলেন, খাড়া খাড়া দাগ। দাগ। হ্যাঁ, লামের চেহারা কেমন? খাড়া দাগ নাইমে বাম দিকে গেলেই ছোট হোক সেটা বড় হোক লম। লাম। কাফের চেহারা কেমন? খাড়া দাগ নাইমে বাম দিকে গেলে মাঝখানে পেঁচানো, সেটা কাপ। মাঝখানে পেছানো থাকলে সেটা হচ্ছে কাফ। আচ্ছা, এক দাঁত বংশের লোক কয়জন? সেটা কাপ। এক দাঁত। পাঁচজন। আচ্ছা, নাম কি? ভা, তা, সা, নুন, ইয়া। হ্যাঁ, এখন বলেন বায়ের চেহারা কেমন? এক দাঁত নিচে এক নুক্তা। হ্যাঁ, তারপরে আহ তায়ের চেহারা কেমন? এক দাঁত উপরে দুই নুক্তা। এক দাঁত উপর দুই নুক্তা। হ্যাঁ, তায়ের চেহারা কেমন? এক দাঁত উপরে তিন নুক্তা। এরপরে নুন। হ্যাঁ, এক দাঁত উপরে এক নুক্তা। এরপরে ইয়া। এক দাঁত নিচে দুই নুক্তা। এক দাঁত ইয়া। নিচে দুই নুক্তা, এটা হচ্ছে ইয়া। এই গেল আমাদের দুইটা বংশ, ইয়া। খারাদাক বংশ এবং দুইটা। ই বংশ, এক দাঁত বংশ। এক দাঁত ওয়ালা অংশ। আচ্ছা, আব্দুর রশিদ ভাই বলেন, এক আপনি দাঁত কি বংশ। বড়ই পেরে খাইছেন কখনো? বড়ই পেরে খাইছেন কখনো? বড়ই তো পাইরা খাইছি হুজুর। এরকম একটা বস্তু দিয়ে পারছেন কিনা দেখেন তো, এই যে নিচে বসে বসে এভাবে তো একটা পাই না, লাঠির সাথে। যে একটা কোটার মাছ, মানে একটা কোটা উপরে ওই আরেকটা আর কি আইক্যা বানছি আর কি যেটা বলে। এটা কি কোটা বলে নাকি? আমরা ঢাকার ভাষায় কোটা বলে। জি। এটা হচ্ছে কোটা বংশ। এখন হ্যাঁ, যেটা একটা দেখবো কোটা। সেটা হচ্ছে কোটা বংশ। কোটা বংশের লোক আছে তিনজন, তাদের নাম কি? হা, জিম, খ। রাইট। কোটা বংশের লোক আছে তিনজন, হা জিম খ। হা জিম খ, কোটা বংশের লোক তিনজন, যাদের মুখস্থ হয় নাই মুখস্থ করে দেবেন। কোটা হা, বংশের জিম, লোক খ। তিনজন, হা জিম খ, হা জিম খ, হা জিম হা, খ, জিম, হা জিম খ। আচ্ছা, এখন হা, জিম, খ। হা, জিম, খ। হা, জিম, খ। দেখেন তো, এটাও কি কোটার মতো দেখা যায় না? এই যে এই অংশটুকু, জি, কোটার মধ্যে দেখা যাচ্ছে। জি। এতটুকু করছে না? এখন এই বংশের লোক আছে তিনজন, নাম আছে হা জিম খ। সবাই একটু মুখস্থ করে নেন, যাদের মুখস্থ হয় নাই মুখস্থ করে নেন। কোটা বংশের লোক আছে তিনজন, হা জিম খ, হা জিম খ। এখন হা, এই জিম, যে খ। কোটা, হা, জিম, এই, খ। হ্যাঁ,
এখন এটা এখান থেকে অপারেশন করা হয়েছে, বলছিলাম যে অপারেশন করা হবে, দেখেন অপারেশন করে ফেলছে। এখন এটা এভাবে হতে পারে, এইভাবে হতে পারে, এইভাবে হতে পারে, আবার এ- এইভাবে হতে পারে, এভাবে হতে পারে। এখন এই যে আমি যেগুলো দিলাম, এগুলো সে বাড়তি অংশ, এগুলো থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু কোটা থাকবেই। কোটা এই থাকবে, হ্যাঁ। কোটাটা থাকবেই। এই কোটা যদি থাকে তাহলে আমরা ধরে নেবো এটা কি কোটা বংশ। ঠিক আছে। এখন আমরা কোটা বংশ, হ্যাঁ। এখন আমরা এটার চিনবো, নাম চিনবো। প্রথম হচ্ছে হা। হায়ের চেহারা কি কোটা খালি থাকবে, এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোটা আহ, হা। হ্যাঁ। এখন ধর এভাবে কিন্তু হতে পারে, তাহলে কি নাম চেঞ্জ হবে? এটা তো মাথা তো ঠিকই আছে, চেহারা। হ্যাঁ। জি। হ্যাঁ। তাহলে এইটি হচ্ছে আমাদের মূল অংশ। এই এতটুকু হচ্ছে মূল অংশ। তাহলে হায়ের চেহারা কেমন, যদি দেখেন যে কোটা, এভাবে একটা কোটা আছে, এই কোটা যদি দেখেন তখন সাথে সাথে সেটা বলবেন। হুম, যদি হুম। দেখেন খালি, তাহলে সেটা হচ্ছে হা। তাহলে হায়ের চেহারা কি কোটা খালি থাকবে। যদি আমি জিজ্ঞেস করি যে হায়ের চেহারা কেমন, তখন বলতে হবে যে কোটা খালি থাকবে, বা খালি থাকলে সেটা হচ্ছে হা। এরপর হচ্ছে জিমের চেহারা। দেখেন আমি কিন্তু শুধু মূল অংশ দেখাইতেছি, এদিকে এদিকে এগুলো কিন্তু ভ্যালু নেই কোনো। এগুলো হয়তো সৌন্দর্য বর্ধন করে, এগুলো কি নাম চেঞ্জ হওয়া বা এর উপরে কোনো নির্ভর করে না ওগুলোর উপরে। আচ্ছা, এখন হচ্ছে জিম। জিমের চেহারা কি কোটার নিচে এক নুক্তা, এটা হচ্ছে জিমের চেহারা। বলে তো জিমের চেহারা কি? কোটার নিচে এক নুক্তা। কোটার নিচে এক নুক্তা। এরপরে কোটার ক্ষয়ের নিচে চেহারা এক কি? নুক্তা। ক্ষয়ের চেহারা হচ্ছে কোটার উপর এক নুক্তা। কোটা ঠিকই থাকবে, কোটার একটা উপরে এক নুক্তা। হ্যাঁ, কোটার উপর একটা হচ্ছে খ। তাহলে কোটা বংশে তিনজন, তা জি। তিনজনের একটা হচ্ছে কোটা খালি, আর একটা হচ্ছে উপর একটা নুক্তা, আর একটা হচ্ছে নিচে একটা নুক্তা। নিচে হলে জিম, আর উপরে হলে খ। ঠিক আছে, তাহলে কোটা বংশের লোক কয়জন? হ। তিনজন। তিনজন। নাম কি? হা জিম খ। হা, হা জিম খ। জিম, হ। খ। হায়ের চেহারা কি? হা, হা, জিম, হ। হায়ের কোটা চেহারা খালি। কি? হা কোটা খালি থাকবে, হা কোটা খালি থাকবে। জিমের চেহারা কেমন? কোটা খালি থাকে। কোটা খালি থাকে। হ্যাঁ, জিমের চেহারা কেমন? এক নুক্তা। নিচে এক নুক্তা থাকবে। নিচে একটা নুক্তা থাকবে, এটা হচ্ছে জিম। আর ক্ষয়ের চেহারা কেমন? জি। জি। ক্ষয়ের চেহারা কেমন? জিম। কোটার উপর এক নুক্তা থাকবে, এটা হচ্ছে ক্ষয়ের চেহারা। ক্ষয়ের চেহারা কোটার উপরে একটা নুক্তা থাকবে। হ্যাঁ, ক্ষয়ের চেহারা, ক্ষয়ের নুক্তা থাকবে উপরে, জিমের নুক্তা নিচে। মনে রাখবেন খ এবং জিমে মাথা একই কোটা, একটা। কিন্তু নিচে হলে জিম, উপরে হলে নুক্তা, এটা হচ্ছে খ। তাহলে আমরা আবার শুরু থেকে একটু আসি। খারাদাক বংশের লোক কয়জন? খারাদাক বংশের লোক কয়জন? আমাকে কি শুনতে পাচ্ছেন না নাকি? জি, শুনতে পাচ্ছি। খারাদাং বংশের লোক তিনজন। তিনজন। নাম কি তাদের? আলিফ, লাম, কাফ। আলিফ লাম কাফ। আলিফের চেহারা কেমন? খারাদাক। এটা খারাদাক, সেটা হচ্ছে আলিফ। তাহলে এটা হলো কি আলিফ নাকি? জি। এটা হচ্ছে আলিফ। আর এটা কি? আলিফ। লাম নাকি? এটাও আলিফ। এটাও আলিফ, রাইট। না, এরপর আলিফ। এটাও আলিফ নাকি? কেননা আমাদের এখন একই এটাও সূত্রে আলিফ। আছে, সবগুলো কি একই সূত্রে আছে, একটা খারাদাক তিনটা একই আছে। একই আছে। এখন যদি আমি এটাকে একটু নামাইয়ে একটু বামের দিকে দেই সামান্য, তাহলে সেটা হবে লাম। লাম হয়ে গেল। আবার যদি এভাবে সেটা একটু হবে লাম। হ্যাঁ, এভাবে যদি বেশি যায় এবং মাঝখানটা পেঁচানো থাকে, কাপ হবে। এটা হলো কাফ। আর এভাবে যদি একটা খাড়া দাগ থাকে তাহলে সেটা কি? সেটা কাপ। আলিফ। আলিফ। তাহলে খাড়া দাগ বংশের লোক তিনজন, আলিফ লাম কাফ। আলিফের চেহারা একটা খাড়া দাগ খালি থাকবে, আর লামের চেহারা খাড়া দাগ নেমে বামে যাবে, আর কাফের চেহারা খাড়া দাগ নেমে বামে যাবে, মাঝখানটা পেছানো থাকবে। এভাবে খুব দ্রুত খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে জি। একদাঁত বংশ। একদাঁত বংশের লোক কয়জন? তিনজন। পাঁচজন। পাঁচজন। এক পাঁচজনের নাম কি? বংশের লোক পাঁচজন। নাম কি? নাম বলেন, নাম বলেন। সা, নুন, ইয়া। বা, তা, সা, নুন, ইয়া। দেখেন দাঁত এরকমই থাকবে। এখন একটু এটা নামে একটু
এদিকে যাইতে পারে, আবার এইদিকে যাইতে পারে, আবার এইদিকেও যাইতে পারে, দুই দিকেই হতে পারে, এভাবে হতে পারে, আবার এটা এইভাবেও হতে পারে, এভাবে হতে পারে, আবার এটা অনেক বড় হতে পারে। হ্যাঁ, বিভিন্ন আকৃতির হতে পারে। আচ্ছা আচ্ছা। দাঁত, দাঁত কিন্তু সব ঠিক আছে দেখেন। আপনি খুঁজবেন দাঁত আছে কিনা, যদি দাঁত দাঁত, একটাই। দাঁত কিন্তু একটাই আছে। এখন নুক্তা চেঞ্জ হবে, নুক্তা দিয়ে দিয়ে আমাদের হরফ গুলো চেঞ্জ করতে পারি। এখন ধরেন নিচে যদি আমি এক নুক্তা দিই বা, আবার এটার উপর এক নুক্তা দিলে নুন, বা। আবার উপরে দুই নুক্তা দিলে তা, নুন। আবার নিচে দুই নুক্তা দিলে ইয়া, তা। আবার উপরে ইয়া। তিন নুক্তা দিলে সা। ঠিক আছে? সা। এখন আপনার এভাবে এলোমেলো করে সা। পড়বেন। হুম। আচ্ছা, তাহলে একদাঁত বংশের লোক কয়জন? পাঁচজন। নাম কি? বাতাসা নুনিয়া, বাতাসা নুনিয়া। বায়ের চেহারা, পাতা। নুনিয়া। বায়ের চেহারা এক দাঁতের নিচে এক নুক্তা, তায়ের এক চেহারা দাঁত এক দাঁতের নিচে এক উপরে দুই নুক্তা। নুক্তা, আর এক সায়ের দাঁত চেহারা এক দাঁতের উপরে দুই তিন নুক্তা। নুক্তা, নুনের চেহারা এক দাঁতের উপর এক নুক্তা, নুক্তা। ইয়ার চেহারা এক দাঁতের নিচে দুই নুক্তা। এরপর হচ্ছে কোটা বংশ। কোটা বংশের লোক কয়জন? দুই নুক্তা। তিনজন। তিনজন। নাম কি? হা। নাম কি? হা, জিম। জিম, খ। হ। হা, জিম, খ। হা। জিম। হ। এখন আকৃতিগুলো দেখেন, এভাবে হ। হতে পারে, হুম। নিচের দিকে যেতে পারে, এটা বেশি হতে পারে, কিন্তু সবগুলো কিন্তু কোটা আছে, সবগুলো কি কোটা আছে। এতটুকু হচ্ছে আমাদের কোটা মেইন অংশ। আছে, হ্যাঁ। এখন কোটা। যদি এভাবে কোটা খালি থাকে তাহলে সেটা কি? হা। হ্যাঁ। এরপরে যদি আমরা জিম বানাতে চাই, প্রথমটাকে জিম বানাবো, কিভাবে বানাতে পারি? কোটার নিচে একটা নুক্তা দিলেই জিম হয়ে যাবে। কোটার নিচে একটা নুক্তা দিলে জিম হয়ে যাবে। এরপরে খয়ের চেহারা কেমন? যদি উপরে কোটার একটা নুক্তা দিই উপরে একটা নুক্তা দিলেই খ হয়ে যাবে। তাহলে হবে খ। তাহলে কোটার উপরে একটা নুক্তা দিলে খ হয়ে যাবে। খ হয়ে যাবে। তাহলে আবারও শুরু থেকে আসি। একদাঁত, খারাদাক বংশে, খারাদাক বংশে লোক আছে তিনজন। আলিফ লাম কাফ। আলিফের তিনজন। চেহারা খারাদাক খালি থাকবে, লামের চেহারা খারাদাক নেমে বামে গেলে লাম, আর কাফের চেহারা খারাদাক নেমে বামে যাবে এবং মাঝখানে পেছানো থাকলে সেটা হচ্ছে কাফ। মাঝখানে এরপর পেছনে একদাঁত থাকবে। বংশ, একদাঁত বংশ লোক আছে পাঁচজন। পাঁচজনের নাম আছে বা, তা, সা পাঁচজন। দিয়ে। পায়ের চেহারা এক দাঁতের উপরে এক দাঁতের নিচে এক নুক্তা, পায়ের চেহারা এক দাঁতের উপর দুই নুক্তা, সায়ের চেহারা এক দাঁতের উপর তিন নুক্তা, নুনের চেহারা এক দাঁতের উপর এক নুক্তা, ইয়ার চেহারা এক দাঁতের নিচে দুই নুক্তা। এরপর কোটা বংশ, কোটা বংশ লোক আছে তিনজন। হা, জিম, খ। হায়ের চেহারা কোটা খালি থাকবে, তিনজন। জিমের চেহারা কোটার নিচে এক নুক্তা হবে, খয়ের চেহারা কোটার উপর এক নুক্তা হবে। এইভাবে যদি আপনি দ্রুত আমাকে শোনাতে পারেন তাহলে মনে করবেন আপনি হয়েছে। আচ্ছা, এখন আমি সবাইকে একটু আনমিউট করার সুযোগ দিয়েছি, আপনারা একটু সবাই বলেন। এই যে অন্যান্য ব্যাচগুলোতে আমি 15 জন শিখাই, এখন এখানে হয়েছে মাত্র কয়জন? আহ 5 জন। আর প্রথম তিনজন, 5 আর 3 8 আর 3 11। 11 জনের নাম আমরা এই এই পর্যন্ত শিখলাম। এই 11 জন কি হয়েছে? আমরা কি সামনে আরো যেতে পারি নাকি এই জি 11 জনই থাকবে? হয়েছে। জি হুজুর। একটু ইসে লিখে পাঠান তো। আপনার আচ্ছা, একটু বলেন, দু একজন একটু বলেন যে এই 11 জনই থাকবে নাকি আরো দু একজন দেখাবো? না, এটি থাক, আজকে এটি থাক। এই 11 জনই থাকবে, তাই? জি জি। জি হুজুর, আজকে 11 জনই হুজুর, থাকুক। 11 জনই থাক। আচ্ছা, 11 জনই থাক। ঠিক আছে। তো অনেকেই বলছেন যে 11 জন থাক। এখন একটু লিখে পাঠান তো আমাকে, একটু চ্যাট বক্সে লিখে পাঠান, আমি সবাইকে মিউট করে দিয়েছি। আপনারা একটু লিখে পাঠান তো যে এই 11 জন হয়েছে কিনা। হ্যাঁ বা না লিখবেন, হ্যাঁ বা না, এই 11 জন হয়েছে কিনা একটু লিখে পাঠান। একটু তাড়াতাড়ি চ্যাট বক্সে একটু লিখে পাঠান। হ্যাঁ, ম্যাক্সিমাম হ্যাঁ আসতেছে। হ্যাঁ, এই তো, হ্যাঁ আসছে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি আপনাদের সবারই হয়েছে মোটামুটি, কেউ না লিখে নাই। ঠিক আছে, তো বাসায় আরো প্র্যাকটিস করলে কিন্তু আরো হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ওকে। আর চ্যাটিং করার দরকার নেই, এখন আপনারা এই করেন, আমরা আরো আরেকবার আলোচনা করি। ঠিক আছে, আপনার বাসায় তো করবেনই। বাসায় কিভাবে করবেন একটু পরে দেখাই দিতেছি। এখন আবারও আমরা শুরু থেকে আসি। প্রথম আছে খারাদাক বংশ। খারাদাক বংশে লোক আছে তিনজন। আলিফ লাম কাফ। আলিফ, একটা খারাদাক থাকলে সেটা হচ্ছে আলিফ, আর লামের চেহারা খারাদাক নেমে বামে গেলে লাম,
কাফের চেহারা, খাড়া দাগ নেমে বামে যাবে, মাঝখানটা পেছানো থাকলে কাফ। আর এক দাঁত বংশের লোক আছে 5 জন। বা তাসা নুনিয়া, বায়ের চেহারা এক দাঁতের নিচে 1 নুক্তা, বা তায়ের চেহারা এক দাঁতের উপর 2 নুক্তা, ফায়ের চেহারা এক দাঁতের উপরে 3 নুক্তা, নুনের চেহারা এক দাঁতের উপর 1 নুক্তা, ইয়ার চেহারা এক দাঁতের নিচে 2 নুক্তা। কোটা বংশের লোক আছে 3 জন। হা জিম খ, হায়ের চেহারা কোটা খালি থাকলে সেটা হচ্ছে হা, জিমের চেহারা কোটার নিচে 1 নুক্তা হলে সেটা হচ্ছে জিম, আর খয়ের চেহারা কোটার উপর 1 নুক্তা হলে খ। আমি তো তখন লেখে লেখে দেখাইছি, আমরা একটু এখন প্র্যাকটিক্যালি এখান থেকে একটু দেখি। দেখেন, এই যে দেখেন, এই যে একটা খাড়া দাগ, দেখেন এই যে প্রত্যেকটা কিন্তু খাড়া দাগ আছে, খাড়া দাগ আছে। তো এই যে খাড়া দাগ এদিক সেদিক যায় না, এটা হচ্ছে আলিফ। নেমে একটু বামে গেছে লাম, নেমে বামে গেছে, মাঝখানটা পেছনটা হচ্ছে কাফ। এরপর এক দাঁত বংশ, দেখেন সব বলিতে কিন্তু একটা করে দাঁত আছে, একটা করে দাঁত আছে। এখন এই এক দাঁতের নিচে 1 নুক্তা বা, এক দাঁতের উপর 2 নুক্তা তা, এক দাঁতের উপর 3 নুক্তা সা, এক দাঁতের উপর 1 নুক্তা নুন, এক দাঁতের নিচে 2 নুক্তা ইয়া। এরপর হচ্ছে কোটা বংশ, দেখেন যে সবগুলোতে কোটা আছে। তা কোটা বংশের লোক আছে 3 জন। দেখেন সবগুলোতে কিন্তু কোটা আছে, দেখেন তিনটেই কোটা আছে। কিন্তু এখান থেকে কি করছে, অপারেশন করে কেটে ফেলছে, অপারেশন করে ফেলছে, অপারেশন করে ফেলছে। কিন্তু অপারেশন করলেও আমাদের মূল অংশ থেকে গেছে। হ্যাঁ, মূল অংশ থেকে গেছে। এজন্য আহ এটা হচ্ছে কোটা বংশ। এই লোক আছে 3 জন। হা জিম খ, হায়ের চেহারা কোটা খালি থাকবে, জিমের চেহারা কোটার নিচে 1 নুক্তা, খয়ের চেহারা কোটার উপরে 1 নুক্তা। এখন এই 11টা হচ্ছে আজকের পড়া। এখন বাসায় পড়বেন কিভাবে? আপনারা এখান থেকে দেখার চেষ্টা করবেন না বেশি একটা, আপনারা এইখান থেকে পড়ার চেষ্টা করবেন। তা একটু হ্যান্ড রেস, কে কে যেন ছিল আমার সাথে? আচ্ছা, হ্যাঁ, কি এলো? তমাল ভাই, আপনাকে আমি এড়িয়েছি যা। তমাল ভাই, আপনি আনমিউট করেন। আর আব্দুর রশিদ ভাই, আপনিও আনমিউট করেন। আব্দুর রশিদ ভাই আনমিউট করে আমার সাথে কথা বলেন। জি। আচ্ছা, ও, আহ, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। এখন আপনারা বাসায় এইখান থেকে পড়বেন। এখান থেকে পড়ার সময় যেটা করবেন, যে এই যে এখান থেকেও দেখার চেষ্টা করবেন না, মূলত আপনারা মুখস্থ পড়ার চেষ্টা করবেন, যে চোখ বন্ধ করে করে ধ্যান করা যেটাকে বলে। যেমন আপনি উম, আগে বংশ অনুসারে দরকার এই করে লাগবেন, বংশগুলো একটু মুখস্থ করে এরপরে নামগুলো আপনি ওইভাবে না দেখে বলার চেষ্টা করবেন, যে খাড়া থাকবে বংশের লোক আছে 3 জন, আলিফ লাম। আমি কিন্তু চোখ বন্ধ করে করে বলতেছি, ঠিক আছে? আপনারা এভাবে বেশিরভাগ সময় চোখ বন্ধ করে করে আপনি ক্রস ম্যাচিং করে পড়বেন। একবার বলবেন আপনার কি বলে এখান থেকে নামগুলো বলে সে অনুসারে চেহারাগুলো চোখের সামনে ভাসাবেন। আবার এইখানে এসে নামগুলো দেখবেন, নামগুলো দেখার সাথে সাথে আবার এই চেহারা দেখে নামগুলো বলবেন, এটা কি, এটা কি, এটা কি। ঠিক আছে? এভাবে করে বাসায় পড়বেন। এরপরে সব থেকে এটা হচ্ছে কতটুকু পড়েন প্রতিদিন। আমি গত ঈদে একটা শিট দিয়েছিলাম, সেটা প্রিন্ট করে করতে বলছিলাম, তবে ওটা দেখলাম যে আসলে সবাই আমাকে এটা মেনটেন করে না। মেনটেন করে না বলতে ছবি তুলে পাঠায় না আমাকে। আপনারা যেটা করবেন, আপনারা একটু লিখে রাখবেন, প্রত্যেকদিন একটা হিসেব রাখবেন, যে আজকে আপনি কতটুকু পড়লেন। ওইটা আমাকে, আমি যদি জিজ্ঞেস করি তখন সেটা আপনার আমাকে বলতে হবে। এখন আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন, আপনার এখন ধ্যান জ্ঞান চিন্তা চেতনা থাকবে এটাই, যে আহ, নামগুলো বলবেন এবং চেহারাগুলো চোখের সামনে ভাসাবেন। এখন আপনি ধরেন রাস্তা দিয়ে হাঁটতেছেন আর পড়তেছেন যে একটা খারাপ বংশের লোক আছে 3 জন, আলিফ লাম কাফ। এরপর চোখের সামনে ভাসালেন আলিফের চেহারা কেমন, লামের চেহারা কেমন, কাফের চেহারা কেমন। আবার বলেন যে একদাত বংশের লোক আছে 5 জন, বা তা সা নুনিয়া। এখন বায়ের চেহারা কেমন, তাহের চেহারা কেমন, সায়ের চেহারা কেমন। কিন্তু ধরেন নুনের চেহারা আপনি খুঁজে পাইতেছেন না, বুঝতেছেন না। আপনি করলেন কি, বাসায় এসে একটু দেখলেন যে নুনের চেহারা কেমন। তাহলে দেখবেন কি আপনার সেই হরফটা হয়ে গেছে। তা আপনি ভাবতে ভাবতে রোডে গাড়ি হাঁটা চলায় বসা অবস্থায় বিভিন্ন ভাবে আপনারা এই পড়াগুলো পড়তে পারেন। ঠিক আছে? সেজন্য যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আগে বংশ অনুসারে করে নামগুলো মুখস্থ রাখতে হবে। বংশ অনুসারে নামগুলো যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু আপনি ভাবতেও পারবেন না আর পড়তেও পারবেন না। এই জন্য যাদের বংশ অনুসারে নামগুলো মুখস্থ হয় নাই, তারা বংশ অনুসারে নামগুলো মুখস্থ করবেন। এরপরে হাঁটতে বসতে উঠতে বসতে চলতে ফিরতে সবসময় এগুলো পড়তে থাকবেন, তাহলে দেখবেন হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন আপনাদের ছুটি না, আপনাদেরকে এমনিতে
আমি ই করলাম, ক্লাস আমি এখানে ক্লোজ করবো ঠিক, কিন্তু আপনাদের ছুটি না। একদম টানা 10:30 পর্যন্ত পড়বেন, 10:30 পর্যন্ত পড়বেন। এরপরে এই 10:30 পরে আমাকে শোনাইয়ে তারপর আপনারা ঘুমাবেন, ঠিক আছে? আর আমাকে শোনাবেন না দেখে, ঠিক আছে? আমাকে শোনাবেন কেমনে আমি বলে দিচ্ছি। চোখ বন্ধ করবেন, চোখ বন্ধ করে যে খারাদাক বংশ, খারাদাক বংশের লোক আছে তিনজন, আলিফ লাম কাফ, ধরেন আমি শুনাইতেছি। সাপোজ আব্দুর রশিদ ভাই হচ্ছে টিচার, আমাকে বললো যে শোনাতে হবে, আমি হোয়াটসঅ্যাপে পড়া শোনাতেছি কিভাবে, যে আমি চোখ বন্ধ করলাম, চোখ বন্ধ করে এখন বলতেছি যে খারাদাক বংশ, খারাদাক বংশের লোক আছে তিনজন, আলিফ লাম কাফ, আলিফের চেহারা, খারাদাক খালি থাকলে আলিফ, লামের চেহারা খারাদাক নেমে বামে গেলে লাম, কাফের চেহারা খারাদাক নেমে বামে গেলে মাঝখানে পেছানো থাকলে কাফ। এবার একদাত বংশের লোক আছে পাঁচজন, বা তা সা নুনিয়া, বায়ের চেহারা এক দাঁতের নিচে এক নুক্তা, তায়ের চেহারা এক দাঁতের উপর দুই নুক্তা, ফায়ের চেহারা এক দাঁতের উপর তিন নুক্তা, নুনের চেহারা এক দাঁতের উপর এক নুক্তা, ইয়ার চেহারা এক দাঁতের নিচে দুই নুক্তা। এরপরে আবার বলবো কোটা বংশ, কোটা বংশের লোক আছে তিনজন, হা জিম খ, হায়ের চেহারা কোটা খালি থাকবে, জিমের চেহারা কোটার নিচে এক নুক্তা, খয়ের চেহারা কোটার উপর এক নুক্তা। এই যে আমি বললাম চোখ বন্ধ করে, আপনারাও এভাবে চোখ বন্ধ করে আমাকে এইভাবে পড়াগুলো শোনাবেন। আমি একদম যেভাবে শুনেছি সেম এভাবে আমাকে পড়া শোনাবেন। এই হলো আজকের পড়া, ইনশাল্লাহ আশা করি। আরেকটা কথা ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ক্লাসের নিচে যেমন আজকে যেটা পড়া দিলাম, আগামীকালের ক্লাসের আগে সেটা যদি কভার করতে না পারেন, একদিন যদি লোড পড়ে যায়, তারপরে কিন্তু আপনি আর পারবেন না, আপনি কিন্তু ঝরে পড়বেন। এজন্য আপনি যেভাবেই হোক, যেভাবেই সময় সময় বের করা দরকার বের করে আজকের পড়াটা আগামীকালকের ক্লাসের ভিতরে যেভাবেই হোক পড়ে আদায় করে আমাকে শোনাতে হবে। ঠিক আছে, এই ছিল আজকের আলোচনা। এখন কেমন লাগছে, কঠিন না সহজ, একটু মতামত জানাবেন। আপনাদের মতামতের উপরই ভিত্তি করি আমি সামনের দিকে আগাই সব সময়। তো একটু জানান এতটুকু জিনিস বুঝছেন কিনা, কেমন লাগছে পড়া, সহজ হলো কিনা না কঠিন হলো, একটু বলেন আমাকে, আনমিউট করে বলেন বুঝতে পারছেন কিনা, শিখতে পারছেন কিনা। সবাইকে পারমিশন দিয়েছি। আলহামদুলিল্লাহ অনেক, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, সহজ এবং একদম ইউনিক, যাক একদম আলহামদুলিল্লাহ। জটিল। আচ্ছা আচ্ছা। আচ্ছা, হুজুর তারপর আসসালামু আলাইকুম। জটিল। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? অনেক আলহামদুলিল্লাহ হুজুর, ভালো লাগছে অনেক। কি করে হুজুর, আমি পিডিএফটা আপনার প্রিন্ট করে নিছি পড়ার জন্য, এতে তো কোনো সমস্যা নাই তাই তো? না সমস্যা নাই, তবে আমাকে যে সময় না দেখে পড়তে বলবো তখন আবার দেখে দেখে পড়েন না, নকল করেন না, ঠিক আছে? না, তাহলে তো আমি শিখতে পারবো না, আমার ভুল হইলেও না দেখেই পড়া লাগবে, তাইলে না আমি হ্যাঁ, শিখতে রাইট পারবো। রাইট, একদম কারেক্ট কথা বলছেন, ঠিক আছে। এই আচ্ছা, জন্য মানে এখন আমি এই যে আমি টিচার সুযোগ দিবে যে আমি নকল করে বলবো, তাহলে আমি শিখবো কিভাবে? এইটা হচ্ছে আমানত, দেখেন আমি তো আর আপনাদেরকে দেখবো না এখানে বসে, এইটা আমার একটু আমানত এই যে এই রাখবেন। জন্য হুজুর। জি, জি আচ্ছা ঠিক জি আছে। জি ইনশাআল্লাহ। দেখে বললে তো ওটা নিজের সাথে প্রতারণা হয়ে গেল। রাইট। এটাই। জি। আচ্ছা ঠিক না, আছে। এটা আসলে হুজুর মোবাইল আসলে সামনে থাকলে মোবাইল দেখি পড়তে গেলে হুজুর নোটিফিকেশন আসে, মনে হয় যেন শয়তান, মানে বিরক্ত লাগে এক কথায় শেষ। এই জন্য আর কি আসলে এটা প্রিন্ট করা আর কি। প্রিন্ট করলে ভালো, আপনি প্রিন্ট করে যদি পড়তে পারেন, আমি সেটা আমি প্রথম ক্লাসে বলছিলাম, আপনারা যদি কেউ প্রিন্ট করে নেন ভালো। যে বই মানে বই ধরেন আমি একটা বই পড়তেছি, তাহলে আর আমার কোনো জন্য বিরক্ত হয় না, মানে ইয়ে হয় না। হ্যাঁ, আচ্ছা তাহলে আহ সবার কাছে কি ভালো লাগছে নাকি কারো কাছে কঠিন লাগছে একটু বলেন, কঠিন লাগলে সে একটু জি বলেন। আলহামদুলিল্লাহ হুজুর, অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ অনেক শেখার সহজ। পদ্ধতিটা খুব সুন্দর। ভালো জি, লাগলো, আলহামদুলিল্লাহ। দেখ, মানে খুব ভালো লাগলো, সবচেয়ে ভালো লাগছে টাইমটা হলে দিয়া একটু অফিসের পরে 9টার সময়, এ কারণেই আর কি সুযোগ হইলো এটা শেখার। যাক আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরা শিখতে পারি সুন্দরভাবে এই আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা এখানে ক্লোজ করে দিচ্ছি। আপনারা এখন আমার এর সাথে সাথে এখান থেকে ক্লোজ করার সাথে সাথে আপনারা পড়বেন বাসায়। জি জি সাড়ে ইনশাল্লাহ। দশটা পর্যন্ত, 10:30 আগে ঘুমাবেন না। ধরেন আপনি এখন ক্লাসে আছেন, আমি এখন ছুটি দেই নাই,